প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি সর্বপ্রথম আমি শেয়ার করেছিলাম ভূত.com-এর হ্যালোইন স্পেশাল এপিসোডে। ওই এপিসোডে আমি মোট দুটি ঘটনা শেয়ার করেছিলাম। ওটি ছিল ভূত.com-এর সর্বপ্রথম আমার স্টুডিওতে গিয়ে লাইভে প্রচারিত প্রথম ঘটনা। আর সেই ঘটনা দুটি রিমেম্বারিং স্টোরিজ হিসাবে আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি এখন। প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, এই ঘটনাটি সময়কাল 1970-এর দশকে, আনুমানিক 1973 থেকে 75 সাল, এই সময়ের মধ্যবর্তী সময়ে কোন একটা বছরে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তার নাম সাখাওয়াত হোসাইন। আমার জানা মতে তিনি বর্তমানে প্রবাস জীবনে আছেন। রিসেন্ট আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সক্ষম হইনি, কারণ তিনি যখন ঘটনাটি আমাকে দিয়েছিলেন তখন মেসেঞ্জারে আমাকে দিয়েছিলেন। আর ওনার কাছ থেকে আরও পরবর্তীতে আমি জানতে পারি কথা বলার মাধ্যমে। তবে এখন আর ওটা সম্পর্কে নতুন করে আর কোনো তথ্য আমি আসলে জানি না, আর জানলে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ জানাবো। তো ঘটনাটি ওনার এক দাদির সাথে, ওনার আপন দাদি না, ওনার চাচাতো দাদি। প্রথমে যখন আমি ঘটনাটি শেয়ার করেছিলাম তখন আপন দাদি আমি মনে করেছিলাম, পরে জানতে পারি আসলে তিনি ছিলেন তার চাচাতো দাদি। ওই এলাকা, যেই জায়গাটা, সেটা হচ্ছে যে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সসরাইল নামক একটা জায়গা। আর ওই গ্রামে যিনি ওনার যেই চাচাতো দাদা, সঙ্গত কারণে তার নামটি বলা যাবে না। আর প্রথম যখন বলি তখনও কিন্তু আমি নামটি বলিনি, কারণ সেটি নিষেধ ছিল, এই জন্য এখনো বলা যাচ্ছে না। ওনারা স্থানীয়ভাবে খুব জনপ্রিয় একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন, আর ওই মেলাটির নাম হচ্ছে কাটাগড়ের মেলা। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় আমি বলে রাখি, সেটি হচ্ছে যে আমার বাবা, উনি ব্যাংকের অফিসার ছিলেন। তো ওই সময়ে ওনার চাকরির সুবাদে ওই আলফাডাঙ্গাতে ওনার পোস্টিং ছিলেন, এবং আমার প্রাথমিক স্কুল শুরু হয় কিন্তু ওই আলফাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অনেক ছোটবেলায় ওই কাটাগড়ের মেলাতে আমি গিয়েছিলাম। বিশাল এক মেলা, আমি নিজের চোখে সেই মেলাটি দেখেছিলাম। আর কাটাগড়ের মেলা ওই সময়ে অনেক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতো। আমি জানি না এখনো যে আসলে ওই মেলাটি এখনো কি চলছে না আমি একটু বলতে পারছি না। যারা হয়তো আমাদের লিসেনাররা ওই এলাকাতে আছেন তারা বলতে পারবেন যে সেই মেলাটি এখনো চলমান আছে কিনা, নাকি বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো এই সাখাওয়াত ভাইয়ের দাদা দাদি ওনারা ওই মেলাতে ঘুরতে গিয়েছিলেন। আর ওই মেলায় ওনারা বিভিন্ন ছোটখাটো জিনিস কেনেন। কিনতে কিনতে হঠাৎ করে সাখাওয়াত ভাইয়ের ওই দাদি, উনি ওনার দাদার কাছে বলেন যে আমাদের ঘরে তো ভালো কোনো আয়না নেই, একটা আয়না দরকার। এখন ওনারা চিন্তা করেন তাহলে তো একটা ভালো আয়না কিনতেই হয়, তাহলে আয়না কিনি। এই চিন্তা করে ওনারা মেলা ভরে ঘুরছেন, চারদিক দিয়ে ঘুরছেন, ভালো মনের মতো আয়না পাচ্ছেন না। তো এরকম ঘুরতে ঘুরতে মেলার একটা প্রান্তে এসে হঠাৎ দেখলেন যে একজন, মাথায় জট আছে, দাড়িতেও জট হয়ে গেছে, প্রায় 60-70 বছর বয়স, এরকম একজন মানুষ। উনি বিভিন্ন পুরাতন খেলনা সামগ্রী বিক্রি করছেন। এর মধ্যে মিডিয়াম সাইজের একটি কাঠের আয়না রয়েছে, ফ্রেম কাঠের, আর মাঝখানে কাচ। তো ওই সময়ে বেলজিয়ামের যে কাচ, আমরা বলি বেলজিয়ামের গ্লাস, তো বেলজিয়ামের কাচ খুব জনপ্রিয় ছিল, আর ওই বেলজিয়ামের আয়নাগুলোও খুব জনপ্রিয় ছিল। তো উনি বলছেন নিয়ে যান বেলজিয়াম কাচের আয়না আর কাঠের ফ্রেম নিয়ে যান। তখন তারা চিন্তা করছে যে হ্যাঁ, বেলজিয়ামের কাচ হলে কি আর এইখানে বিক্রি হতে আসতো? তখন ওনারা তারপরও কৌতূহলী হয়ে ওনারা ওখানে যান। যাওয়ার পরে দেখেন যে সত্যি খুব সুন্দর একটি কাঠের ফ্রেম, মিডিয়াম সাইজের চমৎকার একটি আয়না।
ওনারা ভেবেছিলেন এটার দাম অনেক হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, অল্প দামাদামির করেই খুব সাশ্রয়ী মূল্যে ওই আয়নাটি সাখাওয়াত ভাইয়ের দাদা দাদি কিনে ফেলেন। এবং ওই যে দোকানদার, উনিও খুব বেশি মূলামূলি করেননি দাম নিয়ে। কম দামে জিনিসটি পেয়ে তারা খুব খুশি হন এবং ওনারা নিয়ে বাড়িতে চলে আসেন। এটি ছিল ঘটনার প্রথম অংশ। মানে এই ঘটনাটি কিন্তু একটি আয়না কেন্দ্রিক ঘটনা। আর এই ঘটনাটির শুরুটার যে উৎস সেটা আপনাদের জানার প্রয়োজন আছে, যে আয়না কেন্দ্রিক যেহেতু ঘটনা, আয়নাটি কোথা থেকে এলো, এই জন্য মূলত এই ঘটনাটি একটু ডিটেলসে বিস্তৃত করলাম আর কি। তো ওনারা বাসায় আয়না নিয়ে আসেন। প্রথম কয়েকদিন বেশ ভালোই যাচ্ছিল। কোনো এক শুক্রবার দুপুরবেলা ওই গ্রামে একটি দাওয়াত ছিল ওই পরিবারের। তো দাওয়াতে সবাই যাবে। এখন সাখাওয়াত ভাইয়ের দাদা, উনিও তার স্ত্রী মানে সাখাওয়াত ভাইয়ের দাদিকে নিয়ে যাবেন। তখন তার স্ত্রী, উনি বলছেন যে ঠিক আছে আমি একটু রেডি হয়ে আসি, মানে একটু সাজুগুজু করবেন আর কি। এদিকে সবাই রেডি হয়ে গেছে, সবাই একসাথে যাবে। তো সাখাওয়াত ভাইয়ের দাদি তখনও বের হচ্ছে না। কিছু সময় পরে বের হয়, কিন্তু বের হওয়ার সাথে সাথে এমন হাস্যরস সৃষ্টি হয় যে এমন একটা অবস্থা, সবাই বলে যে দেখো দেখো নতুন বউয়ের কাজ দেখো। তখন বলে যে কি ব্যাপার, কি হলো? নতুন বউয়ের কাজ মানে কি করলাম আবার? তখন সবাই যখন হাসছে, তখন সাখাওয়াত ভাইয়ের দাদা একটু সাইডে নিয়ে তার ওয়াইফকে বলল যে তুমি টিপ কোথায় পড়েছো? তখন উনি বলছেন যে কেন, টিপ কোথায় পড়ে মানুষ? কপালে। বলে তোমার কি কপালে টিপ আছে? বলে হ্যাঁ আমার কপালেই তো আছে। তখন পরিবারের অন্য একজন সদস্যকে বলে যে একটা আয়না নিয়ে আসো। তখন অন্য একটি ঘর থেকে ছোট একটি আয়না আনা হয়। তখন বলে যে দেখো তো তোমার টিপ কোথায়? তখন সাখাওয়াত ভাইয়ের দাদি আয়নায় ওনার নিজের চেহারা যখন দেখেন, তখন তিনি দেখতে পান টিপ তার কপালে না, টিপ তার থুতনিতে লাগানো। তিনি বলেন যে আমি তো টিপ কপালেই লাগালাম। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা একটু রাগান্বিত হন, একটু বকাঝকা করেন যে টিপ টিপ যদি কপালেই লাগাবা তাহলে থুতনিতে কিভাবে আসলো? তো যাই হোক, সাখাওয়াত ভাইয়ের দাদির মন খারাপ হয়, কিন্তু তার দাদি আসলে বুঝতে পারছিলেন না যে লাগালাম কপালে, এটা থুতনিতে কিভাবে গেল। যাই হোক, দাওয়াতে চলে যান, দাওয়াত খেয়ে চলে আসেন। এর কয়েকদিন পর ঘটে আরো একটি ঘটনা। এই কয়েকদিন পর বলতে ঠিক পরের সপ্তাহে ওনাদের আর একটা আত্মীয় বাড়িতে দাওয়াত ছিল। তো সেই বাড়িতে দাওয়াত খেতে যাবেন। আমরা তো এখন দেখি সন্ধ্যার পরে সাধারণত দাওয়াতের অনুষ্ঠানগুলো হয়, কিন্তু এখনো গ্রাম দেশে কিন্তু সন্ধ্যার পরে না, দুপুরবেলাতেই খাবারের আয়োজনগুলো করা হয়। যাই হোক, এখন সাখাওয়াত ভাইয়ের দাদি সেজেগুজে বের হয়েছেন। তখনও পরিবারের অন্য সদস্যরা অট্ট হাসিতে ফেটে পড়ে যে দেখো বউয়ের কাজ দেখো, পুরো কপালের কি অবস্থা। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা ওনার স্ত্রীর দিকে তাকিয়ে তারও মেজাজ গরম হয়ে যায়। তখন বলে যে কপালে লাল লাল এগুলো কি ঘষেছো? বলে কপালে তো লাল লাল কিছু ঘষি নাই। বলে যে তুমি লিপস্টিক কোথায় নিয়েছো? বলে কেন, লিপস্টিক মানুষ কোথায় নেয়? ঠোঁটে নেয়। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা বলে যে এই একটা আয়না নিয়ে আসো। পরিবারের অন্য সদস্যরা অন্য ঘর থেকে একটা ছোট আয়না নিয়ে আসে, বলে দেখো তো তোমার লিপস্টিক তুমি কোথায় দিয়েছো। তখন সাখাওয়াত ভাইয়ের দাদি দেখে আসলে তিনি লিপস্টিক ঠোঁটে না দিয়ে কপালে ঘষেছেন। পরপর 2 সপ্তাহে যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন পরিবারের সদস্যরা প্রথম দিকে হাসাহাসি করলেও তাদের মনে একটা ধারণার সৃষ্টি হয় যে এই বউয়ের মাথায় সমস্যা আছে, মানে তিনি পাগল। ওই মেয়ের মা বাবা ছেলেপক্ষকে তথ্য গোপন করে বিয়ে দিয়েছে। তথ্য গোপন করার অপরাধে শাস্তি পেতে হবে, এই চিন্তা সবাই করছে। সেই চিন্তা থেকে সাখাওয়াত ভাইয়ের দাদির পরিবারের যারা আছে, তার মা বাবা বড় ভাই, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়।
ডেকে নিয়ে আসার পর তাদেরকে বলা হয় যে তোমার মেয়ে পাগল, তোমরা এই পাগল মেয়েকে এই বাড়িতে বিয়ে দিচ্ছ তথ্য গোপন করে। এখন তারা বলে না তো, আমার মেয়ে তো পাগল না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। তখন তারা বিভিন্ন বিষয় তুলে ধরে যে আপনার মেয়ে কপালে টিপ লাগায় থুতনিতে, লিপস্টিক লাগায় কপালে, এটা কি পাগলামির লক্ষণ নয়? তখন এই কথা শুনে তারাও অবাক হয়। তখন তারা তাদের মেয়েকে জিজ্ঞাসা করে এই ঘটনা কি সত্য? তখন সাখাওয়াত ভাইয়ের দাদি বলে হ্যাঁ, ঘটনা সত্য। তখন বলে যে তুমি এই কাজটা কেন করেছো? বলে আমি যখন আয়নায় মানে নিজের ফেস দেখছিলাম তখন তো ঠিকই টিপ আমি কপালে লাগিয়েছিলাম, ঠিকই লিপস্টিক আমি ঠোঁটে লাগিয়েছি, কিন্তু পরে দেখি যে সেটা আসলে কপালে নাই, টিপ চলে গেছে থুতনিতে, পরবর্তীতে আর একটা দিন দেখা গেল যে লিপস্টিক কপালে। তো এটা কেন হচ্ছে আমি জানি না, কিন্তু তার এই যুক্তি গ্রহণযোগ্য হয় না। পরিবারের সদস্য অনেক দেখা যায় যে অনেক কষ্ট করে তার সাখাওয়াত ভাইয়ের দাদির পরিবারের লোকেরা অনেক বুঝিয়ে শুনিয়ে তার শ্বশুরবাড়ির লোকদেরকে বলে যান যে পরবর্তীতে এরকম হলে তারা তাদের মেয়েকে ফেরত নিয়ে যাবেন, এরকম শর্ত সাপেক্ষে বুঝিয়ে শুনিয়ে রেখে যান। যাই হোক, আসলে সাখাওয়াত ভাইয়ের দাদিও বুঝতে পারছিলেন না সমস্যাটা কোথায়। এর কয়েকদিন পর ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। সাখাওয়াত ভাইয়ের দাদি ঘুমাতে যাবার আগে উনি ওনার ঘরের ওই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। তো চুল যখন আঁচড়াচ্ছেন তখন আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ একটা বিষয় উনি খেয়াল করেন যে উনি যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিলেন তখন চিরুনিটা মাথার উপর থেকে নিচ দিকে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু উনি খেয়াল করলেন যে আয়নার মধ্যে তার অবয়বেরই যেটি বসে রয়েছে দেখা যাচ্ছে, সেখানে তিনি লক্ষ্য করছেন যে এই চিরুনিটি ঠিক নিচ থেকে উপর দিকে নিয়ে আসছে, মানে এটা সম্পূর্ণ উল্টো ভাবে চুল আঁচড়ানো। আমরা সাধারণত কি করি যে চিরুনি দিয়ে মাথার উপর থেকে চুল যদি বড় হয় নিচ দিকে আঁচড়াই, এমনটাই কি স্বাভাবিক না? আমরা কি কাউকে কখনো দেখেছি যে চিরুনি নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে মেয়েরা চুল আঁচড়ানোর সময়? এমনটা কিন্তু হয় না, কিন্তু উনি আয়নাতে সেটিই দেখতে পাচ্ছিলেন। উনি কি করলেন, চুল আঁচড়ানো থামিয়ে দিলেন যে কি ব্যাপার, আমি কি দেখি এটা। কিন্তু তিনি যখন চুল আঁচড়ানো থামিয়ে দিয়েছেন তখন আয়নার ভিতরকার ওই অবয়বটি কিন্তু ঠিক একই রকম ভাবে চিরুনি চুলের নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছিল। বেশ কয়েকবার এমনটি চলতে থাকে। সাখাওয়াত ভাইয়ের দাদি অবাক হয়ে এবং ভয়ার্ত চোখে আয়নার দিকে ভালো করে তাকান, দেখেন যে আসলে আয়নার মধ্যে যাকে দেখা যাচ্ছে সেটা কি আমি। একটা সময় হঠাৎ উনি দেখলেন আয়নার ভেতর যে অবয়বটিকে তিনি দেখছেন, এই মনে হচ্ছে এই অবয়বটি খুব কাছাকাছি নিজের মাথাকে নিয়ে আসছে, মানে আয়নার উপরের অংশের দিকে নিজের মাথাকে নিয়ে আসছে। যেমন আমরা ঠিক নিজের মাথাকে আয়নার দিকে যখন কাছে নিয়ে যাই ঠিক যেমনটা লাগে, মনে হচ্ছে ভেতরে ঠিক যতটুকু দূরে ওই অবয়বটাকে দেখা যাচ্ছে অবয়বটা আরো কাছে চলে আসছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার করে, রাত 8টা কি 8:30, অনেক রাত হলেও ওই পরিবারের সদস্যরা তখনও জেগেছিলেন। আর ওনারা অনেক সময় ওই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় সালিশে যেতেন, তারা মান্যগণ্য হওয়ার কারণে বিভিন্ন জায়গায় সালিশে তাদেরকে নিয়ে যাওয়া হতো। তো অনেক সময় দেখা যেত যে সালিশ থেকে আসতে দেরি হয়ে যেত, আবার অনেক সময় দেখা যেত যে গ্রামে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে ওনাদেরকে বলার জন্য কোনো কোনো লোক আসতো, বাড়ির উঠোনে বসে গল্প করত, যার কারণে আসলে অন্যান্য পরিবার বা আশেপাশের ঘর বাড়ির লোকজন ঘুমিয়ে গেলেও তারা একটু দেরিতে ঘুমাতো। রাত 8টা 8:30টার দিকে যখন এই ঘটনা ঘটে, উনি যখন চিৎকার দিয়ে ঘরের বাইরে চলে আসেন তখন গ্রামের অন্য বাড়ির লোকজনও ছিল সেখানে। তিনি চিৎকার করে বাইরে বের হয়ে আসেন, বের হয়ে এসে মানে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। তখন সবাই বলে কি হয়েছে? তখন তিনি বলেন আয়নার মধ্যে তিনি ভূত দেখেছেন।
এই কথা শোনার সাথে সাথে ওই যে অন্য বাড়ির লোকজন যারা ছিল তারা হেসে দেয়। আর এতে করে ওই পরিবারের সদস্যরা খুব অপমানিত হয়, অপমানিত বোধ করে। আর সাখাওয়াত ভাইয়ের দাদির এই কথা শুনে তার হাজবেন্ড ঘরের মধ্যে যায়, গিয়ে দেখে আয়নায় কিছুই নেই, স্বাভাবিক। তার এরকম পাগলামি মার্কা আচরণে পরিবারের সদস্যরা খুবই মনক্ষুণ্ণ হয়। এর মধ্যে দেখা যায় আর একটা ঘটনা, সেটি হচ্ছে যে ওনার মাথাটা স্বাভাবিক থেকে একটু বড় হতে থাকে। মনে হচ্ছে ওনার শরীরের অন্য বডির অর্গানগুলো ঠিক আছে, কিন্তু ওনার মাথাটা স্বাভাবিক থেকে বড় হতে থাকে। এই সমস্যাটা কেন হচ্ছে? প্রথম দিকে বিভিন্ন হুজুর কবিরাজ দেখানো হয় যে তার কোনো জিনের আসর আছে কিনা। কিছু কিছু হুজুর কবিরাজ বলে তার জিনের আসর আছে, ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কোনো সমাধান হয় না। সবাই চিন্তা করে যে তার মাথায় তো এমনিতেই আগে থেকে সমস্যা ছিল, পাগল পাগল, তাহলে একটু চিকিৎসা করার দরকার। সাখাওয়াত ভাইয়ের দাদা উনি ওই সময় বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা করানোর চেষ্টা করেছিলেন। তারপরেও যখন লাভ হচ্ছিল না, তখন তাকে তৎকালীন মাদ্রাজ, আজকে যেটার নাম চেন্নাই, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা বলেন যে ওনার মাথার কোষগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে এটা ওনারা বুঝতে পারছেন না। ওনারা কিছু ওষুধ দিয়ে দেন, বলেন যে এই ওষুধগুলোতেই ঠিক হয়ে যাবে। তারপর আবার তাকে নিয়ে দেশে চলে আসেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা এখানেই শেষ নয়। ওনাকে দেশে নিয়ে আসার পর পরিবারের সদস্যদের চাপের মুখে সাখাওয়াত ভাইয়ের দাদা তার দাদির পরিবারের লোকদেরকে ডেকে তাদের হাতে তুলে দেন। বলেন যে আপনার মেয়ের পাগলামির সমস্যা আছে, আর এই কারণে তার মাথায় অসুখ ধরা পড়েছে। আমার পরিবারের সদস্যরা এই বউকে মেনে নিচ্ছে না, আপনার মেয়েকে আপনারা নিয়ে যান, আর আমি আমার বউকে পরিবারের মত অনুযায়ী তাকে তালাক দিব। তখন আসলে সাখাওয়াত ভাইয়ের দাদি ওনার অবস্থাটা কাউকে বোঝাতে পারছিলেন না, আর সেটা বোঝানোর কথাও নয়। পরিবারের সদস্যরা যখন দেখলেন যে আসলেই তার মেয়ের এই ধরনের অস্বাভাবিক রকমের অবস্থা, আর গ্রামে তো আমরা বুঝতেই পারি যে মেয়েদের ছোট ছোট দোষগুলো অনেক বড় করে দেখা হয়, তখন তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে চলে যান। এভাবে চলে যায় বেশ সপ্তাহখানেক। এক রাতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সাখাওয়াত ভাইয়ের দাদা উনি একটা সালিশ থেকে ফিরছিলেন। ফিরতে ফিরতে প্রায় রাত 12টা, 12:30 আনুমানিক এরকম একটা সময় হয়ে যায় আর কি। তো তখন তো গ্রামে কারেন্ট আসেনি। উনি ঘরে ঢোকেন, হারিকেন জ্বালান। হারিকেন জ্বালানোর পরে হাত মুখ ধোন। পরিবারের সদস্য তার জন্য খাবার রেডি করে রেখেছিল। খাওয়া দাওয়া করার পরে উনি যখন শুতে যাবেন, ওনার আবার কান বাবরি চুল ছিল। ওনার সব ছিল প্রতিদিন শুতে যাওয়ার আগে আবার চুল ভালো করে আঁচড়ানো। উনি যখন আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াচ্ছেন, তখন অদ্ভুত একটি বিষয় তিনি লক্ষ্য করেন। প্রথমে সেটি হচ্ছে যে উনি দেখেন যে উনি চুল উপর থেকে নিচে আঁচড়াচ্ছেন, যেহেতু ওনার চুল কিছুটা বড় ছিল, কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে ঠিক ওনার স্ত্রী একবার যেটি দেখেছিল যে চুল উনি নিচ থেকে উপর দিকে আঁচড়াচ্ছেন, মানে চিরুনি চুলের নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছেন। এ দৃশ্য দেখে তিনি চিন্তা করেছেন হয়তোবা রাতের বেলা তিনি চোখে ভুল দেখছেন কিনা। তিনি খেয়াল করেন না, তিনি ঠিকই দেখছেন। তারপর তিনি কি করেন, চুল আঁচড়ানো বন্ধ করে দেন, কিন্তু উনি দেখতে পান আয়নার ভেতরের ঠিক তার মতো অবয়বটিও চুল আঁচড়েই যাচ্ছে, ঠিক নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। এই দৃশ্য দেখে তিনি খুব ভয় পান। তিনি দৌড়ে ঘরের বাইরে চলে আসেন, পরিবারের অন্য সদস্যদেরকে ডাকেন, ডেকে বলেন যে তিনি এরকম ঘটনা দেখেছেন। তখন পরিবারের সদস্যরা আয়নার সামনে আসে, দেখে যে না, সবকিছু স্বাভাবিক। তখন পরিবারের সদস্যরা তাকে বলে যে পাগলের সাথে থাকতে থাকতে তুমিও পাগল হয়ে গেছো, এইভাবে কথা বলে তাকে ভৎসনা করে। আর এও বলে এটা তোমার মনের ভুল। কিন্তু উনি তো জানেন যে আসলে তিনি যেটা দেখেছেন সেটা ভুল দেখেননি। যাই হোক, আরো এক রাতে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটি হলো তিনি যখন ঘরে ঢোকেন রাতের বেলা, ঢোকার পর হারিকেনের আলোতে দেখতে পান তার স্ত্রী আয়নার মধ্যে
চুল আঁচড়াচ্ছে। মানে যে স্ত্রীকে তিনি তালাক দেওয়ার কথা বলে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। অদ্ভুত ব্যাপার, আয়নার মধ্যে তার স্ত্রী কোথা থেকে এলো? তিনি যখন ভালো করে খেয়াল করেন আয়নার দিকে, তিনি দেখেন যে হ্যাঁ, তিনি ঠিকই দেখছেন, তার স্ত্রী আয়নার মধ্যে চুল আঁচড়াচ্ছে এবং তাকে দেখার সাথে সাথে হঠাৎ করে চুল আঁচড়ানো থামিয়ে দিল। এই দৃশ্য দেখে তিনি আর সহ্য করতে পারেন না, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান এবং সেটা হওয়াই স্বাভাবিক। ওরা চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘরে আসেন, তাকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করেন। জ্ঞান ফেরানোর পর তিনি বলেন যে তার স্ত্রী পাগল না, তার স্ত্রী সুস্থ মানুষ এবং সে এ পর্যন্ত যতগুলো কথা বলেছে সবগুলোই ঠিক। এই আয়নায় কোনো সমস্যা আছে। তখন এই বিষয়টি যখন পরিবার সদস্য জানতে পারে, পরের দিন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তখন তারা বলে যে এই আয়নাটি একটা ভয়ানক আয়না, এই আয়নার মধ্যে জিন রয়েছে, আর যিনি এই আয়নাটি বিক্রি করেছেন তিনি হয়তোবা কোনো ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন, হয়তোবা, নিশ্চিত করে বলেননি। এখন সমাধান কি? তখন তারা বলেন এই আয়নাটি ভেঙে ফেললে হবে না, এটাকে পুড়িয়ে ফেলতে হবে, পুড়িয়ে একদম ছাই করে ফেলতে হবে। যেই কথা সেই কাজ, আয়নাটির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার হলো, আগুন ধরানোর সাথে সাথে আয়নাটি এমন ভাবে দাউ দাউ করে জ্বলছিল, মনে হচ্ছে সেখানে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে। আর দাউ দাউ করে আগুন জ্বললে কিন্তু খুব বেশি কালো ধোঁয়া ওড়ার কথা নয়, কিন্তু এত বেশি পরিমাণ কালো ধোঁয়া উঠছিল, সবাই ভয় পাচ্ছিল যে এত কালো ধোঁয়া কিভাবে আসলো। এরকম একটা ছোট কাঠের ফ্রেমের আয়নাতে এত কালো ধোঁয়া, মনে হচ্ছে ইট ভাটায়, ঠিক ইট ভাটা চিমনি দিয়ে যেভাবে কালো ধোঁয়া বের হয়, মনে হচ্ছে এরকম কালো ধোঁয়া বের হচ্ছে, মানে এত বিশাল জায়গা নিয়ে। কিছু সময় পর আয়না পুড়ে কয়লা হয়ে যায়, কাঁচ গলে কিছুটা মুচড়িয়ে যায়, তখন সেগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়। তখন ওই হুজুর পরামর্শ দেন, এবার এই আয়নার গুঁড়ো গুঁড়ো কাঁচ এবং ছাই হওয়া অংশ পুরোটা নদীতে ফেলে দাও। তখন এটি নদীতে ফেলে দেওয়া হয়। তারপর সাখাওয়াত ভাইয়ের দাদা তার শ্বশুর বাড়িতে যান, তার স্ত্রীর কাছে ক্ষমা চান। তার পরিবারের লোকেরাও গিয়েছিল, সাখাওয়াত ভাইয়ের দাদার পরিবারের লোকেরাও গিয়েছিল, বলে যে আসলে এই ঘটনা আমরা বুঝতে পারিনি। তখন আবার তার স্ত্রীকে তিনি নিয়ে আসেন। তো এটি ছিল ঘটনা মূলত। তবে প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে হাদিসে রয়েছে রাতের বেলা বিনা প্রয়োজনে আয়না না দেখা। ঘরের মধ্যে যদি আয়না থাকে সেটিকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়, প্রয়োজনে আয়না দেখতে হয়, না হলে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। তো এখন এটা কেন, এটা ঠিক আমার জানা নেই, এটার ব্যাখ্যা আমার জানা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, নিশ্চয়ই এর পিছনে কারণ রয়েছে। হ্যাঁ, আর এর ব্যাখ্যাও রয়েছে, হয়তো আমি এখন আপনাদেরকে বলতে পারছি না। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও আমি হ্যালোইন স্পেশালে বলেছিলাম। আর এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকার হরিজন সম্প্রদায়ের একজন ব্যক্তির কাছ থেকে। বিনোদপুরে এই হরিজন সম্প্রদায়রা যেখানে বসবাস করেন, এই জায়গাটিকে আমরা সুইপার কলোনি বলে থাকি। আর ওই সুইপার কলোনিরই একজন পরিচ্ছন্নতা কর্মী, তার নাম হচ্ছে লিটন দাস, পুরো নাম হচ্ছে লিটন কুমার দাস, সবাই লিটন দা বলে থাকে আর কি। তো এই লিটনদার কাছ থেকে আমি ঘটনাটি সংগ্রহ করেছি। লিটনদার একটি ঘটনা ইতোমধ্যে আমরা আপলোড করেছি, সেটি হচ্ছে লিটনদার মাছের ঘটনা। ঘটনাটি অনেকেরই ভালো লেগেছে। আর এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এটি লিটনদার দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আর এই ঘটনাটি যখন ঘটেছিল, তিনি আমাকে সময়কাল বলেছেন 1985 কি বা 87 সাল, এমন একটি সময়।
সে সময় তিনি ছোট ছিলেন, ওই সময় ওনার বয়স ছিল 8-9 বছর এমন। ওনারা যে কাজটি করতেন সেটি হচ্ছে যে দিনের বেলা ওনারা শুকনো খড়ি কুড়াতেন। ওনাদের মহল্লার আরো 3-4টা বাচ্চা মিলে ওনারা জ্বালানি কাঠ বা খড়ি এগুলো কুড়ানোর জন্য ঝাঁকা নিয়ে বের হতেন। শুধু খড়ি না, অনেক সময় গোবরগুলো দিয়ে আমরা যেরকম যে আমরা এক ধরনের কাঠি তৈরি করি না, যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, গ্রামে সেটা দেখা যায়। তারা এগুলো সংগ্রহ করতেন জ্বালানির কাজের জন্য। প্রতিদিনের মতো তিনি তার সাথে আরেকজন ছেলে এবং তারই মহল্লার আর একটা মেয়ে, সেই মেয়ের নাম ছিল হলো কল্ল, এই কল্লদি, তারা প্রতিদিন একই সাথে এই খড়ি বা গোবর কুড়োতে যেতেন। ওই ছেলেটার নামটা উনি ভুলে গেছেন, উনি নামটা মনে করতে পারেননি, যার কারণে আমিও বলতে পারছি না। তো ওনারা এই খড়ি কুড়োতে কুড়োতে চলে যান রাজবাড়ির সেই হন্টেড প্লেস লোকোশেড। লোকোশেড কেন্দ্রিক অসংখ্য ঘটনা রয়েছে, আমি বিভিন্ন সময় ভূত FM, ভূত.com এগুলোতে শেয়ার করেছি এবং এখনো করে যাচ্ছি। তবে মূল যে ঘটনাগুলো সেগুলো অনেকগুলোই আমি প্রচার করে ফেলেছি। এখন যদিও লোকোশেড সম্পর্কে ঘটনা তুলনামূলক অনেক কম পাই, কিন্তু অনেক ভয়ানক ঘটনা ইতোমধ্যে আমি শেয়ার করে ফেলেছি। আর লোকোশেডের যে মুসলিম কবরস্থান রয়েছে সেখানে কবর ছোট হয়ে আসার ঘটনা তো আপনারা ইতোমধ্যে শুনেছেন, যেটা রেজল কাকার সঙ্গে ঘটেছিল। আর ওখানে দুটো কবরস্থান রয়েছে, এক হচ্ছে মুসলিম কবরস্থান, আর একটা হচ্ছে ওই দাস সম্প্রদায়ের কবরস্থান। স্থানীয় ভাষায় তাদেরকে হরিদাস বলা হয়, হরিদাস বা রবিদাস, আমার ঠিক মনে নাই, হরিদাস বা রবিদাস। তো ওই দাস সম্প্রদায়ের লোকেরা সাধারণত তারা লাশ দাহ করে না, তারা মাটি দেয় বা কবর দেয়। তো ওনাদেরকে যেখানে কবর দেয়া হয় এই জায়গাতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সুইসাইডের লাশ দেখা যাচ্ছে, সুইসাইড করেছে কিন্তু কোনো কারণে তার পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, বা ক্রসফায়ারের লাশ, পরিবার লাশ নিতে আসেনি, বা বেওয়ারিশ লাশ, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। একটা সময় এই ধরনের লাশগুলো এইখানে কবর দেয়া হতো, লোকোশেডের এই জায়গাটাতে, এই কবরস্থানে। কিন্তু পরবর্তীতে এই দাস সম্প্রদায়ের লোকেরা অভিযোগ তোলে, আপত্তি তোলে স্থানীয় প্রশাসনের কাছে, যে তারা তাদের এই পবিত্র কবরস্থান এভাবে এই ধরনের লাশগুলোকে নিয়ে এসে দাফন করা হচ্ছে, এটা তাদের কবরস্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। তো তাদের এই বিষয়টি আমলে নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন তারা এরপর থেকে এই ধরনের লাশগুলো এখানে কবর দেয়া বন্ধ করে দেয়। আপাতত আমার জানা মতে এখন আর এই ধরনের লাশ এখানে কবরস্থ করা হয় না। আর লোকোশেডের এই জায়গা, যেটা এই যে দুই পাশে যে কবরস্থান এবং তৎসংলগ্ন কিছু এলাকা, সেখানে তো অনেক ভয় রয়েছে। কারণ আপনারা যদি রাজবাড়িতে যান, রাজবাড়িতে যাওয়ার পর আপনারা রাজবাড়ির যে সবচেয়ে বড় বদ্ধ ভূমিটা যেটা দেখতে পাবেন সেটি কিন্তু এই লোকোশেডেই। কারণ মহান মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে হত্যা করা হয়েছিল আর তাদেরকে চাপামাটি দিয়ে রাখা হয়েছিল। এখনো লোকোশেডের বিভিন্ন জায়গায় যদি গভীর করে মাটি খোঁড়া যায় তখন মানুষের বিভিন্ন হাড়গোড় বেরিয়ে আসে। এই কারণে এই জায়গাতে বদ্ধভূমি করে রাখা হয়েছে, আর এই কারণে এই জায়গাটা হন্টেড। দিনের বেলাও হন্টেড, রাতের বেলাও হন্টেড। তবে হ্যাঁ, একটা কথা, সেটি হচ্ছে যে এখন আশেপাশে বেশ জনবসতি গড়ে উঠেছে, আর এই জায়গাটি মূলত রেলওয়ের সম্পত্তি। তো জনবসতি গড়ে উঠলো, যদিও সেটা আসলে বৈধভাবে নয়, কিন্তু তারপরও মানুষজন এখানে থাকে, যার কারণে এখন তুলনামূলক ভয়ের ঘটনা কম ঘটে। যাই হোক, আমি মূল ঘটনাতে চলে যাচ্ছি। আমি একটু বর্ণনা দেওয়ার জন্যই, মানে ওই জায়গাটা সম্পর্কে কিছুটা বর্ণনা না দিলে সেটার ভয়াবহতা সম্পর্কে আসলে বোঝা কঠিন, যার কারণে আমি আবারও যারা আমাদের নতুন লিসেনার যারা আছেন তাদের উদ্দেশ্যে ঘটনাময় জায়গা সম্পর্কে একটু বর্ণনা করলাম। তো লিটন দা, তার সাথে আরো দুইজন, তার এক ছেলে বন্ধু এবং মেয়ে বন্ধু। মেয়ে বন্ধুর নাম কল্ল দিদি, তাকে নিয়ে তারা বের হয়েছেন।
বিভিন্ন জায়গায় এই শুকনো ডাল, তারপরে বিভিন্ন গোবর, এগুলো খুঁড়তে খুঁড়তে তারা চলে এসেছেন লোকশিরের সেই জায়গাটা, যেই জায়গাটাতে সেই ভয়ানক কবরস্থানটা রয়েছে। ওখানে আসার পর কি হয় যে লিটন দা এবং লিটন দার সাথে যে আর একটা ছেলে বন্ধু ছিল, ওনারা আবার মানে এই শুকনো ডাল করতে করতে কিছুটা এগিয়ে গেছেন, আর কল্লো নামের যে মেয়েটি সে কিছুটা পেছন দিকে পড়ে গেছে। তারা কিছুটা এগিয়ে যাওয়ার পর পেছন দিকে তাকিয়ে দেখে যে কল্লো মানে তার পা মনে হচ্ছে মাটিতে কিছুটা দেবে গেছে, সে টেনে বের করার চেষ্টা করছে কিন্তু সে পারছে না। তখন তারা সামনে থেকে বলছে, এ কল্লো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তখন কল্লো পেছন থেকে বলছে, লিটন আমার কাছে আয়, আমি পা বের করতে পারছি না। তখন তারা চিন্তা করে, কি রে, কি হলো, পা বের করতে পারছে না মানে? তখন তারা কাছে যায়। কাছে যাওয়ার পরে দেখে যে এই কল্লো দিদির পা গর্তে ঢুকে গেছে। তখন তারা চিন্তা করছে যে তাহলে আমরা দুজন টেনে বের করি। তখন ওনারা দুইজনও পা ধরে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু তখন জাস্ট পায়ের গোড়ালি থেকে 1-2 ইঞ্চি উপর পর্যন্ত একটা গর্তের মধ্যে পা চলে গেছে। কিন্তু যখনই ওই দুইজন হাত লাগিয়েছেন তার পায়ে টেনে বের করার জন্য, তখনই ওনাদের সামনেই ওই মাটির ভেতর থেকে কিছু একটা হ্যাচকা টানে তারা হাঁটু থেকেও আরো অনেকটা উপর, প্রায় রান পর্যন্ত এক টানে ভেতরে নিয়ে গেছে। আর এরকম হ্যাচকা টানের কারণে ওনার কোমরে মারাত্মক ব্যথা লাগে। এটা স্বাভাবিক লাগারই কথা। উনি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন, কান্নাকাটি করতে থাকেন আর বলতেছেন যে কিছু একটা আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে নিচে, আর মানুষের হাতের মতো আমার নিচে, আমার পায়ের গোড়ালি শক্ত করে ধরে রেখেছে, নিচে টানছে। এদিকে এই লিটন দা এবং তার সাথে থাকা বন্ধু এবং এই কল্লো দিদি তারা চিৎকার করে মানুষকে ডাকাডাকি করছে। কল্লো দিদি তো কান্নাকাটি করে অস্থির, মানে তারা মানে ডাকাডাকি করার মানে নাই, শক্তি নাই, সে শুধু চিৎকার করে কান্নাকাটি করছে। এদিকে লিটন দা এবং তার বন্ধু আশেপাশের মানুষদেরকে ডাকাডাকি করার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো, এখন যে জনবসতিগুলো সেখানে গড়ে উঠেছে তখন কিন্তু এরকম জনবসতি ছিল না, তখন ছিল অনেক দূরে দূরে ছিল। তারা খুব চিৎকার করছে কিন্তু কেউ শুনছে না। এদিকে মনে হচ্ছে যে কল্লো দিদির আস্তে আস্তে মানে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে রান থেকে আস্তে আস্তে ওনার এক পায়ের ঠিক মানে কোমরের কাছে যেই যতটুকু আছে প্রায় অতটুকু পর্যন্ত চলে গেছে ভেতরে। এটা কিন্তু দিনের বেলার ঘটনা। তখন যে সময়টাতে ওনারা ওইখানে গিয়েছিলেন, লিটন দামাকে বলছেন সময়টা ছিল 12:30টার পর, এমন একটা সময় 12:30টার পরে। এরকম চিৎকার করতে করতে হঠাৎ করে এই লোকশেডের যে মসজিদটি রয়েছে, এই মসজিদ লোকশেডের ওই কবরস্থানের কাছে একটা মসজিদ রয়েছে, বেশ পুরাতন একটা মসজিদ। ওই মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে। আর যখনই আজানের শব্দ ভেসে আসে তখন মাটির নিচে থাকা যেই জিনিসটি ওই পাটাকে শক্ত করে ধরে রেখেছিল সেটি পা ছেড়ে দেয়। আর তখন কল্লো দিদিকে ওই গর্ত থেকে পা বের করতে তারা সক্ষম হন। যখন মানে তাকে বের করেছেন ওখান থেকে, তার শরীরে হাঁটার মতো কোনো শক্তি ছিল না, কারণ এত জোরে হ্যাচকা টান দিয়েছিল। তার শরীরের কোমরে মারাত্মক আঘাত লেগেছিল, তার শরীরে বিভিন্ন স্থানে রগে টান লেগেছিল, যার কারণে তিনি খুব মানে মারাত্মকভাবে মানে ব্যথা পেয়েছিলেন। অদ্ভুত একটা ব্যাপার হলো যে ওনার শরীরের যতটুকু অংশ মাটির নিচে টেনে নিয়ে গিয়েছিল সেই অংশটুকে একদম তাজা রক্ত লেগে আছে, টপ টপ করে রক্ত পড়ছে। তখন ওনারা এই দৃশ্য দেখে ভয় পান। এই কারণে ভয় পান বিশেষ করে লিটন দা, যে হাই হাই ওর এরকম কেটে গেছে। তখন ওই পাশে একটা ডোবা রয়েছে, এখনো রয়েছে সে ডোবাটা, ওই ডোবায় পানি ছিল। সেখানে কল্লো দিদিকে দুইজন মিলে কাঁধের উপর ভর করে কল্লো দিদি তাদের সাথে ওইখানে যান। যাওয়ার পরে যখন তারা তার পাটা ধুইয়ে দেন, অদ্ভুত ব্যাপার হলো ওনার পায়ের কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই, কিচ্ছু হয়নি পায়ের, কিন্তু ওনার পায়ের গোড়ালির কাছে মানুষের 5 আঙ্গুলের হাতের স্পষ্ট ছাপ।
আমাদের শরীরে যদি দড়ি পেঁচিয়ে রাখা যায় শক্ত করে, কিছু সময় পেঁচিয়ে রাখার পর যদি সেটা খুলে ফেলা হয়, তখন যেমন দাগ হয়ে থাকে, মনে হচ্ছে এরকম শক্ত 5টি আঙ্গুল ওই পা চেপে ধরে রেখেছিল। কল্লোদিদিকে উদ্ধার করে আবার তারা যথারীতি বাড়িতে নিয়ে যান। বাড়ির সকলের কাছে বিষয়টি খুলে বলেন। তখন সবাই আবার ওই কবরস্থানের কাছে আসেন। আসার পরে বলেন যে এটা তো কোনো গর্ত না, এখানে তো একটা কবর ছিল। ওখানে ছোট্ট একটা গর্তের মতো ছিল, যেটা কল্লোদিদি দেখেছিলেন। বলে যে হ্যাঁ, আমি একটা ছোট গর্ত দেখেছিলাম। ওই কবরের উপরে একটা মানে গাছের ডাল, শুকনো ডাল পড়েছিল, একটা ছোট ডাল পড়েছিল। তখন কল্লোদিদি মনে করছে ওই ডালটা নিই। আর যখনই নিতে গিয়েছেন তখন ওই গর্তের মধ্যে ওনার পা পড়ে গেছে। ছোট মানুষ ছিলেন, পাও ছোট ছিল, আর গর্তটাও ছোট ছিল, কিন্তু ওনার পাটা কোনো কারণে ওর মধ্যে কিছুটা ঢুকে গিয়েছিল। তখনই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। কল্লোদিদি উনি এখন কুষ্টিয়াতে থাকেন। ওনার বিয়ে হয়েছে কুষ্টিয়াতে। আমি খবর নিয়েছিলাম, লিটন দা আমাকে বলেছেন। আর লিটন দার কাছে আরো ঘটনা আছে, যদিও আমি তার সাথে দীর্ঘদিন দেখা করার সুযোগ পাচ্ছি না। তো আপনারা যদি কেউ লিটন দার সাথে দেখা করে এই ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা রাজবাড়ী জেলার যেই হরিজন সম্প্রদায়ের যে কলোনিটা রয়েছে, সুইপার কলোনি, এখানে গেলে লিটন কুমার দাস বা লিটন দা বললেই অনেকে দেখিয়ে দেবে। আর যদি যেহেতু ওনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আপনারা যদি তাদেরকে নাও পান, ওখানকার কারো কাছ থেকে তার ফোন নাম্বার নিলেও তার সাথে এই ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। এটি ছিল ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।